হ্যালো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করছি। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। প্রসঙ্গ ও এই উক্তির তাৎপর্য বা যথার্থতা নির্ণয় করো। উত্তরটি দেখে নাও। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধে বাঙালির জাতীয় চরিত্র মনন এবং ভাষা সাহিত্যের বিবর্তন আলোচনা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। বাঙালির ইতিহাসে ধর্ম পরিবর্তন একটি অত্যন্ত বড় ঘটনা। মধ্যযুগে বা তার পরবর্তী সময়ে বহু হিন্দু ধর্মাবলম্বী বাঙালি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু প্রাবন্ধিক দেখিয়েছেন যে বাহ্যিক ধর্মের বদল ঘটলেও বাঙালির ভেতরের মৌলিক চরিত্র, তার হাজার বছরের সংস্কার ও মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি। বাঙালির এই অপরিবর্তিত চরিত্রের শ্রেষ্ঠ প্রমাণ পাওয়া যায় তার সাহিত্যে। উদাহরণস্বরূপ, মুসলমান কবিরা যখন বাংলায় পদাবলী বা রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছেন, তখন তাদের অজান্তেই বা স্বতঃস্ফূর্তভাবেই লেখার মধ্যে রাধাকৃষ্ণ, শিব দুর্গা কিংবা দেবী সরস্বতীর রূপক বা উপমা চলে এসেছে। ঠিক একইভাবে হিন্দু লেখকদের লেখাতেও বহু মুসলমানি জীবনযাত্রার উপাদান ও আরবি ফার্সি শব্দ স্থান পেয়েছে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস বা উপাসনা পদ্ধতির পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু একটি জাতির মজ্জাগত ভাষা, সংস্কৃতি, চিন্তার উদারতা, আতিথেয়তা এবং আবেগ রাতারাতি বদলে যায় না। তাই প্রাবন্ধিকের এই মন্তব্যটি ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে সম্পূর্ণ যথার্থ। তারপরের কোশ্চেন দেখো, সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল কিন্তু বাংলা ও ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? উত্তরটি হবে, দেখে নাও। প্রাবন্ধিকের মতে সংস্কৃত একটি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা নতুন কোনো বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তৎক্ষণাৎ অন্য কোনো বিদেশি ভাষার কাছে হাত পাতে না, বরং নিজের শব্দভাণ্ডার অনুসন্ধান করে ধাতু বা প্রত্যয়ের রদবদল ঘটিয়ে কিংবা নতুন কোনো শব্দ তৈরি করে নিজের প্রয়োজন মিটিয়ে নেয়। এই স্বকীয়তার কারণেই সংস্কৃত আত্মনির্ভরশীল। অপরদিকে বাংলা ও ইংরেজি ভাষা তা নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে আসায় বাংলা ভাষায় প্রচুর আরবি, ফার্সি, ইংরেজি এবং পর্তুগিজ শব্দ প্রবেশ করেছে এবং সেগুলো আজ ভাষার অঙ্গ হয়ে গেছে। বর্তমান যুগেও নতুন কোনো বৈজ্ঞানিক বা রাজনৈতিক ধারণার প্রকাশ ঘটাতে বাংলা ভাষা নিজস্ব শব্দের চেয়ে বিদেশি শব্দের ওপর বেশি নির্ভর করে। ইংরেজি ভাষার ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য। আন্তর্জাতিক আদান প্রদানের কারণে ইংরেজি ভাষা দুনিয়ার সমস্ত ভাষার থেকে অবিরাম শব্দ গ্রহণ করে নিজের ভাণ্ডার বাড়িয়েছে। তাই এই দুই ভাষা আত্মনির্ভরশীল নয়। সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বরের, প্রাচীন যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল? বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কী? উত্তরটি হবে, দেখে নাও। প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আরবি ও আবেস্তা ভাষা আত্মনির্ভরশীল। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হল তার পদাবলী সাহিত্য। রান্নাঘর থেকে আজ কী কী তাড়ানো মুশকিল? উত্তরটি হবে, দেখে নাও। রান্নাঘর থেকে আলু, কপি এবং আজব রকমের রান্নার কায়দা তাড়ানো মুশকিল। আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে লাইনটি কার লেখা? উত্তরটি হবে, দেখে নাও। লাইনটি কবি কাজী নজরুল ইসলামের লেখা। শহীদ ও ইনকলাব শব্দ দুটি বাংলাতে কে ঢুকিয়েছিলেন? কাজী নজরুল ইসলাম শব্দ দুটি বাংলা সাহিত্যে ও ভাষায় ঢুকিয়েছিলেন।
আরবি ও ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে কে আহাম্মুখী বলতেন? উত্তরটি হবে, দেখে নাও, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুখী বলতেন। অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ বা পণ্ডিত বলতে প্রবন্ধে কাকে বোঝানো হয়েছে? হিন্দির বঙ্কিম কাকে বলে? উত্তরটি হবে, দেখে নাও, নিষ্ঠাবান পণ্ডিত বলতে প্রাবন্ধিক এখানে হরপ্রসাদ শাস্ত্রীকে বুঝিয়েছেন। হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্রকেই বলে। শঙ্কর দর্শনের ভাষা কেমন? আমরা কেন সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না? উত্তরটি হবে, দেখে নাও, শঙ্কর দর্শনের ভাষা হলো ওজগুণ সম্পন্ন এবং সংস্কৃত শব্দবহুল। দর্শনের অতি গম্ভীর ও জটিল চিন্তাভাবনা প্রকাশের জন্য এখনও সংস্কৃত শব্দের সার্থকতা রয়েছে বলেই আমরা স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না। উর্দুর মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা এবং হিন্দি গদ্যের উপর কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি? উত্তরটি হবে, দেখে নাও, উর্দুর মূল সুর ফার্সি ভাষার সঙ্গে বাঁধা। হিন্দি গদ্যের ওপর আরবি ফার্সি ভাষার প্রভাব সবচেয়ে বেশি। টিকা লেখো। আলাল, হুতুম, বাসমতি, বাঁকা চোখ। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল উপন্যাসের কথ্য ও লঘু চলিত ভাষারীতি। হুতুম কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থে ব্যবহৃত কলকাতার খাঁটি স্থানীয় ও ব্যঙ্গাত্মক কথ্য ভাষা। বসুমতী তৎকালীন রক্ষণশীল ও খাঁটি সংস্কৃত প্রধান বাংলা ভাষারীতির এক রূপ। বাঁকা চোখ প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রিকার আধুনিক বুদ্ধিদীপ্ত ও মার্জিত চলিত ভাষারীতি। খেয়া কবিতায় গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতায় বাংলার চিরন্তন শান্ত ও স্নিগ্ধ গ্রামীণ জীবনের একটি অতি বাস্তব ও মনোরম চিত্র ফুটে উঠেছে। কবি এমন এক গ্রামীণ পটভূমি তৈরি করেছেন যেখানে কোলাহল নেই, আছে কেবল নদীর সহজ প্রবাহ। নদীর দুই তীরে দুটি গ্রাম অবস্থিত, যাদের মধ্যেকার মানুষগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের জানাশোনা। তাদের জীবনযাত্রা অত্যন্ত সহজ ও সরল। এই দুই গ্রামের মানুষের জীবনকে যুক্ত করে রেখেছে একটি মাত্র খেয়া নৌকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই নৌকাটি নদীর স্রোতে অবিরাম চলাচল করে। কেউ কাজের খোঁজে বা প্রয়োজনে ঘর থেকে বাইরে আসে, আবার কাজ শেষে ঘরে ফিরে যায়। গ্রামীণ জীবনের এই ছবিটা বাইরের জটিল পৃথিবীর সম্পূর্ণ বিপরীত। যখন বাইরের পৃথিবীতে ক্ষমতা ও সাম্রাজ্যের লোভে যুদ্ধ বিগ্রহ রক্তপাত চলে, তখনও এই গ্রামের মানুষ নিজেদের ছোট ছোট সুখ দুঃখ নিয়েই শান্তিতে বেঁচে থাকে। এই আবহমান গ্রামীণ জীবন ধারায় কোনো কৃত্রিমতা বা হিংসা নেই, আছে কেবল এক শান্ত ও মায়াবী স্থায়িত্ব। খেয়া কবিতায় মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তরটি হবে, দেখে নাও, খেয়া কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের দুটি সম্পূর্ণ বিপরীতমুখী রূপ তুলে ধরে এক চিরন্তন সত্যকে প্রকাশ করেছেন। একদিকে রূপটি হলো ক্ষমতার দ্বন্দ্ব ও ধ্বংসের, আর অন্যদিকে রূপটি হলো জীবন প্রবাহের শান্ত ও শাশ্বত ধারাবাহিকতার। বাইরের পৃথিবীতে মানুষ সাম্রাজ্য বিস্তার ও ক্ষমতার লোভে মেতে ওঠে। সেখানে নতুন নতুন সভ্যতার উত্থান ও পতন ঘটে। ক্ষমতার অহংকারে বহু রাজমুকুট ধুলোয় লুটিয়ে পড়ে। সৃষ্টি হয় নতুন ইতিহাসের। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে কত কোলাহল, কত সুধা উঠে আসে। কিন্তু এই সমস্ত রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন আসলে ক্ষণস্থায়ী এবং ধ্বংসাত্মক। কবি দেখিয়েছেন এই সমস্ত হানাহানি ও পরিবর্তনের ঊর্ধ্বে দাঁড়িয়ে রয়েছে বাংলার সাধারণ গ্রামীণ জীবন। নদীর বুকে নৌকা দিয়ে মানুষের পারাপার, ঘরে ফেরা এবং চেনা মানুষের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়া,
এই যে সহজ স্বাভাবিক প্রক্রিয়া, তা কোনোদিন বন্ধ হয় না। ইতিহাস বদলালেও মানুষের বেঁচে থাকার এই মৌলিক আনন্দ ও জীবনের স্বাভাবিক ছন্দটি চিরন্তন সত্য হিসাবে রয়ে যায়। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তাৎপর্যটি লেখো। উত্তরটি হবে, দেখে নাও। উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে কবি মানব জীবনের চিরন্তন গতিশীলতা ও কর্মময়তার কথা বলেছেন। খেয়া নৌকো যেমন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর এপার ওপার করে মানুষকে মিলিয়ে দেয়, তেমনি মানুষের জীবনও এক অবিরাম যাত্রাপথ। প্রতিদিন মানুষ জীবিকার টানে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, আবার দিনের শেষে বিশ্রামের টানে আপন আলোয় ফিরে যায়। পৃথিবীর সমস্ত যুদ্ধ, অশান্তি বা পরিবর্তনের মাঝেও মানুষের এই স্বাভাবিক ও চিরন্তন জীবনযাত্রা কখনো থমকে দাঁড়ায় না। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা ওঠে, কত হলাহল ওঠে কত সুধা। তৃষ্ণা, ক্ষুধা, সুধা ও হলাহল বলতে কি বোঝানো হয়েছে, এর তাৎপর্য লেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তৃষ্ণা ও ক্ষুধা বলতে মানব সভ্যতার অগ্রগতি, নতুন সাম্রাজ্যের জয় এবং বৈষয়িক উন্নতির তীব্র আকাঙ্ক্ষাকেই বোঝানো হয়েছে। এই অগ্রগতির চেষ্টায় মানব ইতিহাসে যেমন অনেক ভালো কিছু বা অমৃতের সৃষ্টি হয়, যাকে কবি সুধাই বলেছেন, তেমনি মানুষের লোভ ও হিংসার কারণে যুদ্ধ বিগ্রহের মতো মারাত্মক বিষ বা ধ্বংস নেমে আসে, যা হলো হলাহল। তাৎপর্য এই যে বাইরের পৃথিবীতে মানুষের লোভ ও ক্ষমতার কারণেই উত্থান পতন লেগেই থাকে, কিন্তু তা গ্রামীণ জীবনের শাশ্বত শান্ত রূপকে স্পর্শ করতে পারে না। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পানে কথার অর্থ ও তাৎপর্য লেখো। দোহা পানে কথার অর্থ হলো দুজনের দিকে বা পরস্পরের দিকে। খেয়া নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রাম পরস্পরের দিকেই তাকিয়ে থাকে। এর গভীর তাৎপর্য হলো এই দুটি গ্রামের মানুষ ভৌগোলিক দিক থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন হলেও মানসিকভাবে তারা অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। তাদের মধ্যে কোনো হিংসা বা প্রতিযোগিতা নেই, আছে কেবল পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও নির্ভরতা। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে, দেখে নাও। সোনার মুকুট বলতে রাজশক্তি, রাজনৈতিক ক্ষমতা, সাম্রাজ্যবাদী অহংকার এবং বড় বড় রাজবংশের উত্থান পতনকেই বোঝানো হয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায় ক্ষমতার লোভে কত নতুন সাম্রাজ্যের জন্ম হয়, আবার যুদ্ধের কারণে কত শক্তিশালী রাজা বা সাম্রাজ্য ধুলোয় মিশে ধ্বংস হয়ে যায়। কবি বোঝাতে চেয়েছেন যে এই রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত ক্ষণস্থায়ী। কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? খেয়া নৌকো চিরদিন কিসে চলে। খেয়া কবিতার মূল কাব্যগ্রন্থের নাম চৈতী। খেয়া নৌকো চিরদিন নদীর স্রোতে চলে। নদীর দুই তীরে কি আছে এবং কাদের মধ্যে জানাশোনা আছে? নদীর দুই তীরে দুটি গ্রাম আছে এবং সেই দুটি গ্রামের মানুষের মধ্যে জানাশোনা আছে। কে বা জানে নাম কাদের নামের কথা বলা হয়েছে? পৃথিবীর বুকে ক্ষমতার লোভে যে সমস্ত নতুন নতুন সাম্রাজ্য বা দেশের উত্থান পতন ঘটে, তাদের নাম হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সবতী কন্যা যেন এসেছে আকাশে, আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা কবিতা অবলম্বনে বাংলার সান্ধ্য প্রকৃতির বা কেশবতী কন্যার বর্ণনা দাও। উত্তরটি হবে, দেখে নাও। আকাশে সাতটি তারা কবিতায় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ কোনো কৃত্রিমতা ছাড়াই বাংলার রূপময়ী সন্ধ্যার এক জাদুকরী ও নিবিড় চিত্র অঙ্কন করেছেন। কবি যখন ঘাসের ওপর বসে আকাশের পানে তাকান, তখন সূর্যাস্তের পর বাংলার বুকে নেমে আসে শান্ত অনুগত এবং নীল এক সন্ধ্যা। কবির এই সন্ধ্যাকে ছায়াময়ী কেশবতী কন্যা বা রূপসী নারীর সাথে তুলনা করেছেন।
কবি অনুভব করেন সেই অলৌকিক কন্যার কোনো কালো চুলের রাশি যেন ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশে। সেই মায়াবী চুলের নরম স্পর্শ যেন অবিরত ঝরে পড়ছে হিজল, কাঁঠাল কিংবা জাম গাছের পাতা। কবির মনে হয় সমস্ত পৃথিবী জুড়ে যেন সেই কেশবতী কন্যার চুলে এক রহস্যময় চুম্বন ও অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। বাংলার নিঝুম সন্ধ্যার এই অপরূপ রূপ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে খুঁজে পান? উত্তরটি হবে দেখে নাও। কবি জীবনানন্দ দাশ বাংলার অতি সাধারণ ও চেনা প্রকৃতির রূপ, রস ও গন্ধের মধ্যেই বাংলার আসল প্রাণ খুঁজে পান। কবির মতে নরম ধানের গন্ধ, কলমির আঘ্রাণ, পুকুরের শান্ত জল, হাঁসের পালক, সরপুঁটি মাছেদের মৃদু চলাচল, কিশোরীদের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধের মধ্যেই বাংলার পল্লী জীবনের স্পন্দন বা প্রাণ লুকিয়ে রয়েছে। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নিকো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে এবং উক্তিটির তাৎপর্য লেখো। উত্তরটি হবে দেখে নাও। এখানে কেশবতী কন্যা অর্থাৎ বাংলার বুকে নেমে আসা শান্ত, স্নিগ্ধ ও রূপময়ী নীল সন্ধ্যার কথা বলা হয়েছে। পৃথিবীর অন্য কোথাও সন্ধ্যার এমন শান্ত, মায়াবী ও নিবিড় রূপ দেখা যায় না। অন্যান্য দেশে সন্ধ্যা আসে হয়তো চটজলদি বা যান্ত্রিকভাবে, কিন্তু বাংলার পল্লী প্রকৃতিতে সন্ধ্যা যেন এক রূপসী নারীর চুলে ঢাকা মায়ার মতো স্নিগ্ধ রূপ নিয়ে আসে, যা অনন্য। বটফল কেন ব্যথিত? কলমি, কামরাঙা, হিজল, জাম কি? উত্তরটি হবে দেখে নাও। ঝরে পড়া বটফলের গন্ধটি ক্লান্ত ও বিষণ্ণ নীরবতা তৈরি করে বলেই তাকে ব্যথিত বলা হয়েছে। কলমি হলো জলজ শাক, কামরাঙা হলো টক মিষ্টি ফল এবং হিজল ও জাম হলো বাংলার চেনা গাছ। সন্ধ্যাকে কি কি বিশেষণ দেয়া হয়েছে? সন্ধ্যাকে শান্ত, অনুগত এবং নীল বিশেষণ দেয়া হয়েছে। আকাশে 7টি তারা ফুটলে কবি কোথায় বসে থাকেন এবং তারাগুলোর নাম কি কি? কবি ঘাসের ওপর বসে থাকেন। সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। কে গঙ্গাসাগরে ডুবেছে? কার রূপসী চুলের চুমা কোন গাছে ঝরে পড়ে? কামরাঙা লাল মেঘ, কামরাঙা ফলের মতো লাল আভা নিয়ে গঙ্গাসাগরের জলে ডুবেছে। সন্ধ্যারূপী রূপসী কন্যার চুলের চুমা হিজল, কাঁঠাল ও জাম গাছে ঝরে পড়ে। কবি কখন কি টের পান এবং ব্যথিত গন্ধটি কার? আকাশে 7টি তারা ফুটলে কবি বাংলার প্রকৃতির বুকে সন্ধ্যার নিবিড় আগমনে টের পান। ব্যথিত গন্ধটি হলো নরম ও ঝরে পড়া বটফলের। আবহমান কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরটি হবে দেখে নাও। আবহমান কবিতার মূল বিষয় হলো মানুষের শিকড়ের টান এবং পল্লী প্রকৃতির চিরন্তন আবেদন। জীবিকার খোঁজে বা উন্নত জীবনের আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায়, কিন্তু শহরের যান্ত্রিকতা মানুষের মনকে শান্তি করে দিতে পারে না। তাই মানুষের মন বারবার ফিরে যেতে চায় শৈশবের সেই চেনা গ্রামে, লাউ মাচার পাশে, কুন্দ ফুলের গন্ধের কাছে। আবহমান শব্দের অর্থ যা প্রাচীনকাল থেকে একটানা চলে আসছে বা চিরন্তন। কবিতায় কবি দেখিয়েছেন যুগ যুগ ধরেই মানুষের গ্রাম ছেড়ে চলে গেলেও গ্রামের চিরচেনা রূপ, ঘাসের গন্ধ, দুপুরের শান্ত রোদ, কুন্দ ফুল, সান্ধ্য নদীর হাওয়া সব একই রকমের থেকে থাকে। মানুষের ফিরে আসার আশঙ্কা যেমন ফুরোয় না, তেমনি গ্রামীণ প্রকৃতির এই মায়াবী রূপও কখনো বাসি বা পুরনো হয় না। এই চিরন্তন ধারণাটিকেই কবি কবিতায় ফুটিয়ে তুলেছেন বলেই নামকরণটি অত্যন্ত সার্থক হয়েছে। আবহমান কবিতায় গ্রামীণ জীবনের যে ছবিটি উঠেছে তা আলোচনা করো। কবি অজিত দত্তের আবহমান কবিতায়
বাংলার এক শান্ত, স্নিগ্ধ ও ছায়াময় গ্রামীণ জীবনের নিখুঁত কোলাজ ফুটে উঠেছে। এই গ্রামীণ জীবনে রয়েছে ছোট্ট একটি লাউ মাচা, যার পাশে মৃদু বাতাসে দুলছে ছোট ছোট সাদা কুন্দ ফুল। এখানে রয়েছে চেনা উঠোন, যেখানে সোদা মাটির সুগন্ধ পাওয়া যায়। গ্রামের দুপুরগুলো শান্ত ও অলস রোদে ভরা, আর সন্ধ্যার সময় নদী থেকে শীতল হাওয়া বয়ে আসে। এই গ্রামের মানুষ একসময় নিবিড় অনুরাগে, পরম মমতায় ঘর বেঁধেছিল। প্রকৃতির এই চেনা রূপ মানুষের সময় ক্লান্তি ও মনের কষ্টকে ভুলিয়ে দেয়। যান্ত্রিক পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে এই গ্রামীণ জীবন তার নিজস্ব শান্ত রূপ, স্নিগ্ধ আলো ও বাতাস নিয়ে যুগ যুগ ধরে এই একই রকম সতেজ হয়েই রয়েছে। নোটে গাছটি বুড়িয়ে ওঠে, তবু মুড়োয় না কেন? উত্তরটি হবে, দেখে নাও। আমাদের প্রচলিত রূপকথার গল্প শেষে বলা যায়, আমার নোটে গাছটি মুড়োনো, অর্থাৎ গল্প শেষ হলো। কবি অজিত দত্ত জানিয়েছেন, গ্রামীণ জীবনের গল্প বা মানুষের শিকড়ের টান কখনো শেষ হয় না। কালক্রমে মানুষের বয়স বাড়ে, কিন্তু চেনা জন্মভূমির প্রতি তার মনের ভালোবাসা ও স্মৃতির টান কখনো শেষ বা নিঃশেষ হয় না। এটি আবহমান কাল ধরে বেঁচে থাকে। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। উক্তিটির তাৎপর্য লেখো। শহরবাসীর মানুষটির মনের ভেতরের কষ্ট ও না পাওয়ার বেদনা বোঝাতে কবি এই কথা বলেছেন। যান্ত্রিক শহরে এসে মানুষ যতই অর্থ উপার্জন করুক না কেন, গ্রামের শান্ত প্রকৃতির অভাব তার মনে এক গভীর ক্ষত তৈরি করে। এই একাকিত্বের যন্ত্রণা কখনো কমে না, এবং গ্রামের স্মৃতির যে দুঃখ, তা প্রতিদিন মানুষের মনে টাটকা থাকে, কখনো পুরনো বা বাসি হয় না। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? উত্তরটি হবে, দেখে নাও। এখানে সেই সমস্ত প্রবাসী বা শহরবাসী মানুষদের কথা বলা হয়েছে, যারা জীবিকার তাগিদে নিজের চেনা গ্রাম ছেড়ে দূরে চলে যেতে বাধ্য হয়েছে। তারা সাময়িকভাবে শহরের ব্যস্ততায় হারিয়ে গেলেও নাড়ির টানে বা মনের টানে বারবার স্মৃতির সরণি বেয়ে কিংবা সশরীরে নিজের চেনা ভিটেই ফিরে আসে। ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। একগুঁয়ে কে এবং তার পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন? উত্তরটি হবে, দেখে নাও। এখানে একগুঁয়ে বলতে জন্মভূমির টানে ব্যাকুল চিরন্তন মানুষটিকে বোঝানো হয়েছে। চেনা গ্রামের প্রকৃতি, আলো ও বাতাসকে পুনরায় ফিরে পাওয়ার যে তীব্র ব্যাকুলতা বা আকাঙ্ক্ষা, তাকেই দুরন্ত পিপাসা বলা হয়েছে। শত প্রতিকূলতা বা শহরের ব্যস্ততাও মানুষের মনের এই অদম্য ইচ্ছাকে দমন করতে পারে না বলেই একে দুরন্ত বলা হয়েছে। আবহমান কথার অর্থ কী? আবহমান কথার অর্থ হলো যা প্রাচীনকাল থেকে একটানা চলে আসছে বা চিরন্তন। লাউ মাচাটি কোথায় রয়েছে? কোন ছোট ফুল দুলছে? লাউ মাচাটি বাড়ির উঠোনের পাশে রয়েছে, ছোট সাদা কুন্দ ফুল দুলছে। একগুঁয়ে শব্দের অর্থ কী? কবিতায় কি বাসি না হওয়ার কথা বলা হয়েছে? একগুঁয়ে শব্দের অর্থ জেদি বা একরেখা। কবিতায় মানুষের মনের দুঃখ বাসি না হওয়ার কথা বলা হয়েছে। সান্ধ্য নদীর হাওয়া কখন ছুটে আসে? যখন দিনের আলো নিভে আসে বা সন্ধ্যা নামে, তখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। রাধারানীর চরিত্র আলোচনা করো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাধারানী হল একাধারে সরল, কর্তব্যপরায়ণ, আত্মমর্যাদাশীল এবং বুদ্ধিমতী এক বালিকা। মাত্র 10-11 বছর বয়সেই রাধারানী চরম দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। রথের মেলায় সে নিজের আনন্দের জন্য যায়নি, বরং তার চরম অসুস্থ মায়ের পথ্য ও ওষুধের টাকা জোগাড় করতে নিজে বনফুলের মালা গেঁথে বিক্রি করতে গিয়েছিল। মেলায় বৃষ্টি শুরু হলে এবং মালা বিক্রি না হলে সে ভেঙে পড়লেও অন্ধকার রাতে একাকী বাড়ি ফেরার সময় ধৈর্য হারায়নি। রাধারানীর চরিত্রের সবচেয়ে বড় দিক হলো তার আত্মমর্যাদা। অচেনা পথিক
রুক্মিণী কুমার যখন দয়া করে তার মালার প্রকৃত দামের চেয়ে অনেক বেশি টাকা দিতে চান, সে তা নিতে অস্বীকার করে। পরবর্তীতে ঘরে টাকা ও কাপড়ের পোটলা ফেলে পথিক চলে গেলে রাধারানী ও তার মা সেই টাকা অকারণ দান হিসেবে খরচ না করে অত্যন্ত সততার সাথে পথিকের ফেলে যাওয়া নোটের নাম মিলিয়ে তুলে রাখে। এই ছোট বয়সেই তার এই চারিত্রিক দৃঢ়তা প্রশংসনীয়। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। কাদের সম্পর্কে কেন একথা বলা হয়েছে? আলোচ্য উক্তিটি রাধারানী এবং তার বিধবা মায়ের সম্পর্কে বলা হয়েছে, কারণ রাধারানী ও তার মা এক সময়ে অত্যন্ত ধনী থাকলেও এক জ্ঞাতির সাথে মামলায় হেরে গিয়ে সর্বশান্ত হয়েছিল। তারা এতটাই দরিদ্র ছিল যে রাধারানীর অসুস্থ মায়ের জন্য খাবার বা ওষুধ কেনার টাকাও তাদের ছিল না। রথের মেলায় এক দয়ালু পথিক অন্ধকারে রাধারানীর দুঃখের কথা শুনে তার মালাটি অতিরিক্ত মূল্যে কিনে নেয় এবং পরে কৌশলে তাদের কুটিরে টাকার একটি নোট ফেলে রেখে যায়। রাধারানী ও তার মা সেই নোট পেয়ে দেখতে পায় তাতে পথিকের নাম লেখা আছে। চরম দারিদ্র্যের মুখোমুখি দাঁড়িয়েও তারা সেই টাকা নিজেদের সুখে উড়িয়ে দেয়নি। তারা সিদ্ধান্ত নেয় টাকাটি তারা অসময়ে ধার হিসেবে গ্রহণ করল এবং সুযোগ পেলেও তা ফিরিয়ে দেবে। তাদের এই সততা ও আত্মমর্যাদা বোধ দেখেই লেখক মন্তব্য করেছেন যে তারা দরিদ্র হলেও লোভী নয়। আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। কোন প্রসঙ্গে কেন এই উক্তি? উত্তরটি হবে দেখে নাও। রুক্মিণী কুমার রায় যখন রাধারানীর বাড়ি এসে রাধারানীর মায়ের জন্য নতুন কাপড় কিনে দিয়ে যান এবং পরে গোপনে একটি বড় অঙ্কের টাকার নোট ফেলে চলে যান, তখন রাধারানী ও তার মা আলো জ্বেলে সেই নোটটি দেখতে পায়। রাধারানী আনন্দে সেটি খরচ করতে চাইলেও তার মা অত্যন্ত আত্মমর্যাদার সাথে এই কথা বলেন। তাদের মতে তারা দারিদ্র্যের শিকার হলেও ভিক্ষুক নয় যে অকারণ দান গ্রহণ করবে, তাই নোটটি খরচ না করে তারা ভবিষ্যতের জন্য তুলে রাখে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। কোন মোকদ্দমা কার কাছে হেরেছিল এবং তারপর কি হয়েছিল? উত্তরটি হবে দেখে নাও। রাধারানীর পিতার মৃত্যুর পর তার এক জ্ঞাতি তাদের সমস্ত সম্পত্তির ওপর অধিকার দাবি করে একটি দেওয়ানি মামলা বা মোকদ্দমা দায়ের করে। সেই মোকদ্দমাতেই রাধারানীর মা হাইকোর্টে হেরে যান। হেরে যাওয়ার পর জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি থেকে এবং নিজেদের বসত বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফলে রাধারানী ও তার মা অত্যন্ত অসহায় ও দরিদ্র হয়ে এক ভাঙা কুটিরে আশ্রয় নিতে বাধ্য হয়। রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? রাধারানীর বয়স কত ছিল? উত্তরটি হবে দেখে নাও। রাধারানী হুগলি জেলার মাহেশে রথ দেখতে গিয়েছিল। তখন তার বয়স ছিল 10 থেকে 11 বছর। রাধারানী কেন ফুলের মালা গেঁথেছিল? রথের মেলায় মালা বিক্রি করে অসুস্থ মায়ের পথ্য ও ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য সে মালা গেঁথেছিল। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু কি বুঝতে পেরেছিল এবং তার আলো জ্বালাতে দেরি হয়েছিল কেন? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিতে বুঝতে পেরেছিল যে অন্ধকারে তাকে সাহায্য করা অচেনা পথিকটি অত্যন্ত দয়ালু ও ভালো মানুষ। ঘরে চকমকি ঠুকে আগুন জ্বেলে প্রদীপ ধরাতে হয়েছিল বলেই রাধারানী আলো জ্বালাতে দেরি হয়েছিল। কাপড়ে মিনসের নাম কি এবং নোটের ওপর কার নাম লেখা ছিল? রাধারানীর বাড়ি কোথায়? উত্তরটি হবে দেখে নাও। কাপড়ে মিনসের নাম ছিল পদ্মলোচন। নোটের ওপর রুক্মিণী কুমার রায় নাম লেখা ছিল। রাধারানীদের বাড়ি ছিল শ্রীরামপুরে। মিস নোবেল ভারতে কাজ করতে এলে কোন কোন বিঘ্ন বা বাধার সম্মুখীন হবেন সেই সম্পর্কে স্বামীজি কী বলেছিলেন? উত্তরটি হবে দেখে নাও। স্বামী বিবেকানন্দ তার চিঠি প্রবন্ধে মিস নোবেলকে
ভারতবর্ষে এসে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানালেও এদেশের বাস্তব পরিস্থিতি ও বাধাগুলি সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন। স্বামীজি জানিয়েছেন যে ভারতের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের শীতকালও ইউরোপের গ্রীষ্মের মতো, তাই একজন ইউরোপীয়ের পক্ষে এই গরম সহ্য করা অত্যন্ত কঠিন। ভারতবর্ষের সমাজ তখন চরম কুসংস্কার আচ্ছন্ন ছিল। এখানকার মানুষ রক্ষণশীল, পরনিন্দা, পরচর্চায় মগ্ন এবং তাদের মধ্যে কোনো স্বাধীন চিন্তাভাবনা ছিল না। তারা শ্বেতাঙ্গদের ভয় পেত, আবার ঘৃণাও করত। এদেশের দারিদ্র্য ও নোংরা পরিবেশ ইউরোপীয় জীবনযাত্রায় সম্পূর্ণ বিপরীত। তাছাড়া মিস নোবেল যদি এদেশে এসে শ্বেতাঙ্গদের পাড়ায় থাকেন তবে ভারতীয়রা তাকে সন্দেহ করবে, আর যদি ভারতীয়দের সাথে থাকেন তবে শ্বেতাঙ্গরা তাকে ত্যাগ করবে। এই সমস্ত সামাজিক ও পরিবেশগত প্রতিকূলতার মুখোমুখি মিস নোবেলকে হতে হবে বলে স্বামীজি জানান। একজন প্রকৃত সিংহের প্রয়োজন, তুমি সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। স্বামীজি কাকে এবং কেন প্রয়োজনীয় বলেছিলেন? উত্তরটি হবে, দেখে নাও। স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট নোবেলকে প্রকৃত সিংহী বলে সম্বোধন করেছেন। স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল যে ভারতবর্ষের নারী সমাজের সার্বিক কল্যাণ, শিক্ষা এবং মুক্তির জন্য একজন খাঁটি, তেজস্বী, নিঃস্বার্থ এবং শিক্ষিতা শ্বেতাঙ্গিনী নারীর অত্যন্ত প্রয়োজন। মিস নোবেলের শিক্ষা, আন্তরিকতা, পবিত্রতা এবং অদম্য কাজের ইচ্ছা দেখেই স্বামীজি বুঝেছিলেন যে নিবেদিতাই পারবেন ভারতের অবহেলিত নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথ নিয়ে যেতে। এই আমার প্রতিজ্ঞা, বা মরদ কি বাদ হাতিকাত। স্বামীজির প্রতিজ্ঞা বা কথা দেওয়া সম্পর্কে লেখো। উত্তরটি হবে, দেখে নাও। স্বামীজি মিস নোবেলকে আশ্বস্ত করে প্রতিজ্ঞা করেছিলেন যে ভারতে কাজ করতে গিয়ে নোবেল যদি কখনো ব্যর্থ হন, ভারতের মানুষ যদি তাকে ত্যাগ করে বা তিনি যদি চরম বিপদেও পড়েন, তবুও স্বামীজি আমৃত্যু তার পাশে থাকবেন। মরদ কি বাদ হাতিকা দাঁত, এই প্রবাদের মাধ্যমে স্বামীজি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত পুরুষের কথা হাতির দাঁতের মতোই অটল, যা একবার বের হলে আর ভেতরে যায় না। অর্থাৎ তিনি তার দেয়া কথা যে কোনো পরিস্থিতিকে রক্ষা করবেন। মিস নোবেলের পুরো নাম কি এবং স্বামীজি কোথা থেকে কবে চিঠিটি লিখেছিলেন? উত্তরটি হবে, দেখে নাও। মিস নোবেলের পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজি আলমোড়া থেকে 1897 সালের 29 জুলাই চিঠিটি লিখেছিলেন। নারীকুলের রত্ন বা আজন্ম নেত্রী কাদের বলা হয়েছে? নারীকুলের রত্ন বলা হয়েছে মিসেস সেভিয়ারকে এবং আজন্ম নেত্রী বলা হয়েছে মিস ক্রিশ্চিনাকে। মিস মুলার প্রসঙ্গেও স্বামীজি নেতৃত্বের কথা বলেছেন, তবে এখানে প্রধানত মিস মুলারের জেদি স্বভাবের কথা রয়েছে। চিঠির শেষে স্বামীজি নিজেকে কি বললেন, কাকে তিনি মা এবং কাকে ধীরা মাতা বলতেন? চিঠির শেষে স্বামীজি নিজেকে মিস নোবেলের চিরপদানত দাস বা শুভাকাঙ্ক্ষী বলেছেন। তিনি মিস ম্যাকআউটকে বা মা এবং মিসেস সারাবুলকে ধীরা মাতা বলতেন। মিস মুলারের বর্তমান সংকল্প কী এবং তা কেন পূরণ হবে না? মিস মুলারের বর্তমান সংকল্প হলো তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে নিবেদিতা ও নিজের জন্য থাকার ব্যবস্থা করবেন, কিন্তু তার রুক্ষ ও জেদি স্বভাবের কারণে কারো সাথে তার দীর্ঘকাল বনে না, তাই এই সংকল্প পূরণ করা হবে না। সহায়ক পাঠ করভাস সত্যজিৎ রায়ের ম্যাফিফাউল এবং গ্রিপ পাখি সম্পর্কে টিকা লেখো। সত্যজিৎ রায়ের বিজ্ঞান নির্ভর কল্পবিজ্ঞান
গল্প করভাসে বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমরা অস্ট্রেলিয়ার দুটি অত্যন্ত অদ্ভুত ও বিস্ময়কর পাখি ম্যালিফাউল ও গ্রিপ সম্পর্কে জানতে পারি। এই পাখিরা বাসা তৈরির ক্ষেত্রে অসাধারণ প্রাকৃতিক বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এরা মাটির নিচে গর্ত করে বাসা বানায় এবং তার ভেতর গাছের পাতা ও অন্যান্য জৈব পদার্থ জমিয়ে রাখে। পাতা পচে যে তাপ উৎপন্ন হয় তা দিয়েই তারা ডিম ফোটায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা বৈজ্ঞানিক থার্মোমিটারের মতোই নিখুঁতভাবে বাসার ভেতরের তাপমাত্রা সবসময় 78 ডিগ্রি ফারেনহাইটে ধরে রাখতে পারে। গ্রিপ হলো এক প্রকার জলচর পাখি। এদের মাতৃত্বকালীন সুরক্ষার ধরনটি চমৎকার। এই পাখিরা যখন জলের উপর সাঁতার কাটে তখন তাদের পিঠের ওপর সযত্নে সন্তানদের বসিয়ে রাখে। যদি কোনো বিপদের আভাস পায় তবে মুহূর্তের মধ্যে সন্তানদের ডানার নিচে লুকিয়ে ফেলে জলের নিচে ডুব দেয়। জাদুকরের কবল থেকে করভাস কীভাবে আরগাসকে জব্দ করে মুক্তি পেল বা আরগাসের চেহারার বর্ণনা দাও। জাদুকর আরগাস ছিলেন একজন চিলির অধিবাসী। তার চেহারা ছিল বেশ ভারী, মাথায় লম্বা চুল, চোখ দুটি ছিল তীক্ষ্ণ ও লোভী এবং তিনি সবসময় একটা জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন। সান্তিয়াগোতে করভাসের অলৌকিক বুদ্ধি থেকে আরগাসের লোভ হয় এবং সে প্রফেসর শঙ্কুর হোটেল থেকে করভাসকে চুরি করে নিজের প্রাইভেট গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু করভাস সাধারণ কাক ছিল না। গাড়ির ভেতর আরগাস যখন অসাবধান ছিল তখন করভাস তার উপস্থিত বুদ্ধি কাজে লাগায়। সে আরগাসের অত্যন্ত দামি ও প্রয়োজনীয় চশমাটি ঠোঁটে চেপে ধরে গাড়ি থেকে উড়ে বেরিয়ে যায়। চশমা ছাড়া আরগাস চোখে প্রায় অন্ধের মতো হয়ে পড়ে, ফলে সে গাড়ি চালাতে পারে না এবং গভীর জঙ্গলের মধ্যে গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে জব্দ হয়। এইভাবেই করভাস নিজের বুদ্ধিতে মুক্তি পায়। অনিথন যন্ত্রের প্রয়োজন কেন হয়েছিল এবং এর কার্যকারিতা কী এবং কিভাবে এর প্রয়োজনীয় ফুরিয়ে যায়। উত্তরটি হবে, দেখে নাও। বিজ্ঞানী প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন যে পাখিদের মধ্যে শেখার ক্ষমতা থাকলেও তাদের মস্তিষ্কের গঠন উন্নত নয়। তাই পাখিদের বুদ্ধি আইকিউ মানুষের মতো উন্নত করার জন্য তিনি অরনিথন নামক একটি বৈদ্যুতিক খাঁচার মতো যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রের মাধ্যমে মৃদু বৈদ্যুতিক কম্পন পাখির মস্তিষ্কে পাঠিয়ে কম সময়ে প্রচুর তথ্য ও জ্ঞান গেঁথে দেওয়া হতো। প্রফেসর শঙ্কু তার পোষা দাঁড়কাক করভাসকে প্রতিদিন সকালে এই যন্ত্রের ভেতর রেখে শিক্ষা দিতেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই করভাস চশমা, পেন্সিল, ঘড়ি চিনতে শুরু করে, খাতায় নিজের নাম লিখতে শেখে এবং ইংরেজি ও অঙ্কের সহজ প্রশ্নের উত্তর দিতে পারে। যখন করভাস সম্পূর্ণভাবে মানুষের ভাষা ও নির্দেশ বুঝতে শুরু করে এবং তার বুদ্ধিমত্তা চরম পর্যায়ে পৌঁছায়, তখন সে নিজেই খাঁচায় ঢুকতে অস্বীকার করে, অর্থাৎ তার মস্তিষ্ক সম্পূর্ণ বিকশিত হয়ে যাওয়ার অরনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে যায়। করভাসের মানবসুলভ বুদ্ধি বা আচরণগুলির পরিচয় দাও। করভাস গল্পে করভাস হল বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর তৈরি অরনিথন যন্ত্রের মাধ্যমে শিক্ষিত হয়ে ওঠা একটি সাধারণ দাঁড়কাক, যার বুদ্ধিমত্তা মানুষের পর্যায়ে পৌঁছেছিল। তার মানবসুলভ আচরণগুলি নিচে দেওয়া হলো। করভাস মুখে পেন্সিল গুঁজে কাগজের ওপর স্পষ্ট অক্ষরে নিজের নাম করভাস লিখতে পারত। সে চশমা, পেন্সিল, ক্যালেন্ডার চিনত এবং সহজ যোগ বিয়োগের সঠিক উত্তর দিতে পারত। সাধারণ কাকদের মতো নোংরা খাবার না খেয়ে করভাস টেবিলে বসে চামচ দিয়ে টোস্টের টুকরো খেত। খাওয়ার পর সে নিজের ঠোঁট মোছার জন্য রুমাল ব্যবহার করত,
যা অত্যন্ত মানব সুলভ। সে মানুষের ভাষা বুঝতে পারত। শঙ্কু যখন তাকে ঘর থেকে বের হয়ে যেতে বা চাবি এনে দিতে বলতেন, সে নিখুঁতভাবে তা পালন করত। জাদুকর আরগাস তাকে চুরি করলে সে আরগাসের চশমা লুকিয়ে তাকে গাড়ি দুর্ঘটনায় ফেলতে বাধ্য করে নিজের মুক্তি নিশ্চিত করে। তার এই সমস্ত প্রদ্যুৎ পণ্যমতিত্ব প্রমাণ করে যে তার বুদ্ধি ছিল মানুষের মতোই উন্নত। তবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে? হিজলে, কাঁঠালে, আমে, হিজলে, কাঁঠালে, তালে, হিজলে, কাঁঠালে, জামে, আমে, জামে, কাঁঠালে। সঠিক উত্তরটি হবে হিজলে, কাঁঠালে, জামে। কার দুরন্ত পিপাসা ফুরোয় না? দুষ্টু ছেলেটির, শান্ত ছেলেটির, দস্যি ছেলেটির, একগুঁয়ে ছেলেটির। উত্তরটি হবে একগুঁয়ে ছেলেটির। শঙ্কর দর্শনের আলোচনা ভাষা হওয়া উচিত আধভাষা, সংস্কৃত শব্দবহুল ভাষা, চলিত ভাষা, ওজগুণ সমৃদ্ধ ভাষা। উত্তরটি হবে, দেখে নাও, সংস্কৃত শব্দবহুল ভাষা। স্বামীজি কাকে মা বা ধীরা মাতা রূপে সম্বোধন করতেন? মিস জোসেফাইন ম্যাকলাউড, সারা বুল, মিসেস সেভিয়ার, মিস মুলার। উত্তরটি হবে, দেখে নাও, সারা বুল, মিসেস সারা বুল। এক জোড়া নতুন কুঞ্জদ্বার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখানে কুঞ্জদ্বার বলতে বোঝানো হয়েছে কাকে? কুঞ্জদ্বার তৈরি শাড়ি, কুঞ্জবাবুর শাড়ি, কুঞ্জ নামক তাঁতের শাড়ি, শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি। উত্তরটি হবে, দেখে নাও, শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি। এই দুই বিদেশি বস্তুর ন্যায় এই পদটি হল প্রত্যয়বাচক সর্বনাম, সমীপবাচক সর্বনাম, পুরুষবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম। উত্তরটি হবে সমীপবাচক সর্বনাম। ঝাঁটা শব্দটি হল তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। উত্তরটি হবে দেশি শব্দ। মিশ্র বা সংকর শব্দের উদাহরণ হল আলকাতরা, কিন্ডারগার্টেন, বনস্পতি, ধনদৌলত। উত্তরটি হবে ধনদৌলত। ফুরোয় না তার কিছুই ফুরোয় না। কি ফুরোয় না? উত্তরটি হবে, দেখে নাও, কবি অজিত দত্তের নগর কবিতায় মানুষের চিরন্তন জীবন তৃষ্ণা, এগিয়ে যাওয়ার আকুলতা এবং আশার অবসান ঘটে না। স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃতির চর্চা উঠিয়ে দিতে চাই না কেন? উত্তরটি হবে, দেখে নাও, বাংলা ভাষায় উন্নত চিন্তাভাবনা বা নতুন কোনো দর্শনের চর্চার জন্য এখনও সমৃদ্ধ সংস্কৃত শব্দের সাহায্য প্রয়োজন হয় বলে। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কাকে কেন দাঁড়াতে হবে? উত্তরটি হবে, দেখে নাও, রাধারানীকে শ্রীরামপুরের রথের মেলায় অন্ধকারে এক অচেনা দয়ালু পথিক কাপড়ের দাম চুকিয়ে দেওয়ার জন্য দাঁড়াতে বলেছিলেন। একজন প্রকৃত সিংহের প্রয়োজন কেন? উত্তরটি হবে, দেখে নাও, স্বামী বিবেকানন্দের মতে ভারতবর্ষের নারী সমাজের সার্বিক কল্যাণ ও মুক্তির জন্য একজন খাঁটি, তেজস্বী ও নিঃস্বার্থ শ্বেতাঙ্গিনী নারীর প্রয়োজন ছিল। ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে? উত্তরটি হবে সত্যজিৎ রায়ের করভাস গল্প অনুযায়ী ম্যালিফাউল পাখিরা তাদের ডিম ফোটানোর বাসার ভেতরে সবসময় ৭৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখে। অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পর লোকমুখের উচ্চারণের বিকৃতি বা ভাঙনের ফলে রূপ পরিবর্তন করেছে তাকেই ভগ্ন তৎসম বলে। যেমন যোজনা থেকে জ্যোৎস্না। যোগ রূঢ় শব্দ কিভাবে বোঝা যায়? উত্তরটি হবে, দেখে নাও, যে সমস্ত শব্দের
ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ প্রকাশ না পেয়ে সমাজে একটি মাত্র বিশিষ্ট বা রূঢ় অর্থ প্রকাশ পায়, তাকে যোগ রূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ থেকে পদ্ম। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পোক্তটি ব্যাখ্যা করো। জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে উদ্ধৃত অংশে কবি বাংলার নীল সন্ধ্যাকে এক রূপসী কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। সূর্যাস্তের পর বাংলার আকাশে যখন অন্ধকার ঘনিয়ে আসে, কবি অনুভব করেন যেন এক ছায়াময়ী নারী তার কালো চুলের রাশি ছড়িয়ে দিয়েছে। সেই চুল যেন আকাশ ও পৃথিবীর সমস্ত মায়াবী অন্ধকার মিশে যায়। রূপকটির মাধ্যমে কবি বাংলার রূপের চিরন্তন স্নিগ্ধতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ফুরোয় না সেই এক কুয়োটার দুরন্ত পিপাসা। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তরটি হবে, দেখে নাও। অজিত দত্তের নগর কবিতায় মানুষের জীবন সংগ্রাম ও সুদূরের পানে ছুটে চলার চিরন্তন আকাঙ্ক্ষাকে পিপাসা বলা হয়েছে। বাস্তব জীবনের নানা দায়িত্ব ও বন্ধনের স্তব্ধতায় মানুষ আটকে থাকলেও তাদের মনের ভেতরের স্বপ্ন ও নতুন দিগন্ত খোঁজার তীব্র ইচ্ছা কখনো শেষ হয় না। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও মানুষের মন অজানাকে জানার জন্য ব্যাকুল থাকে। তাই এই অদম্য ও অপ্রতিরোধ্য ইচ্ছাকে দুরন্ত পিপাসা বলা হয়েছে। সুতরাং আর আহার চলে না। কাদের প্রসঙ্গে এই উক্তি? তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন? উত্তরটি হবে, দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশ থেকে নেয়া উক্তিতে রাধারানী এবং তার বিধবা মায়ের প্রসঙ্গে একথা বলা হয়েছে। রাধারানীর পিতার মৃত্যুর পর এক জ্ঞাতির সাথে মামলায় হেরে গিয়ে তারা সর্বশান্ত হয়। বসতবাড়ি থেকে বিতাড়িত হয়ে তারা এক কুটিরে আশ্রয় নেয়। রাধারানীর মায়ের কায়িক শ্রমের উপার্জনে কোনো মতে দিন কাটছিল, কিন্তু রথের মেলার আগে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের আহার জোটার সমস্ত পথ বন্ধ হয়ে যায়। নতুন আমদানিও বন্ধ করা যাবে না। এখানে কি আমদানির কথা বলা হয়েছে, তা বন্ধ করা যাবে না কেন? উত্তরটি হবে, দেখে নাও। সৈয়দ মুস্তফা আলীর নব সৃষ্টি প্রবন্ধ অনুসারে এখানে বাংলা ভাষার নতুন নতুন বিদেশি শব্দের অনুপ্রবেশ বা আমদানির কথা বলা হয়েছে। বর্তমান যুগে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সংস্কৃতির বৈশ্বিক মেলবন্ধনের কারণেই আন্তর্জাতিক যোগাযোগ অপরিহার্য। তাই ইংরেজি, ফার্সি ও অন্যান্য বিদেশি শব্দ আমাদের ভাষায় স্বাভাবিকভাবেই ঢুকে পড়েছে। জোর করে এই আদান প্রদান বন্ধ করলে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলা ভাষার অগ্রযাত্রা ব্যাহত হবে। আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলা রূপ নিজের ভাষায় বর্ণনা করো। রূপসী বাংলায় কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা কবিতায় কোনো কৃত্রিমতা ছাড়াই বাংলার প্রকৃতির এক অনাবিল, শান্ত ও চিরায়ত রূপ অঙ্কন করেছেন। কবি যখন ঘাসের ওপর বসে থাকেন, তখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। সেই সময়ে বাংলার বুকে নেমে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা। কবি এই রূপকেই অনুভব করেন এক কেশবতী কন্যার চুলের স্পর্শ হিসেবে, যা হিজল, কাঁঠাল কিংবা জাম গাছের পাতায় অবিরাম চুম্বনের মতো ঝরে পড়ে। কবি বাংলার প্রকৃতির রূপকে কেবল চোখ দিয়ে দেখেননি, ঘ্রাণ ও স্পর্শ দিয়ে অনুভব করেছেন। তিনি নরম ধানের গন্ধ, কলমির আঘ্রাণ, পুকুরের জল, হাঁসের পালক কিংবা সরপুঁটিদের মৃদু চলাচলের মধ্যে বাংলার আসল প্রাণ খুঁজে পান। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধের মধ্যে নিবিড় হয়ে থাকে বাংলার পল্লী জীবন। বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মাঝে কবি উপলব্ধি করেন যে এই মায়াবী রূপ পৃথিবীর আর কোথাও নেই। সংক্ষেপে, রূপ, রস ও গন্ধের এক অপূর্ব মেলবন্ধনে
কবি বাংলার চিরন্তন রূপটি ফুটিয়ে তুলেছেন। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি বলতে, কবি কি বুঝিয়েছেন? উত্তরটি হবে, দেখে নাও। কবি অজিত দত্তের নগর কবিতাটি মূলত মানুষের জীবনের অপূর্ণতা, আকুলতা এবং বাস্তবতার বেড়াজালে বন্দি থাকার এক রূপক প্রকাশ। কবি রূপক অর্থে তার জীবন তরি নিয়ে সদূরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু তটভূমির বন্ধন অর্থাৎ সংসারের মায়া, দায়িত্ব ও দৈনন্দিনতার নোঙর তার অজান্তেই পড়ে গেছে বাস্তবতার মাটিতে। কবি প্রতিনিয়তই অবিরাম দাঁড় টেনে চলেছেন, কিন্তু তার নৌকা এক ইঞ্চিও সামনে এগোচ্ছে না। দুঃখ বাসি না হওয়া এবং যন্ত্রণা না নেভা বলতে বোঝায় এই ব্যর্থতার কষ্ট কখনো পুরনো বা সীমিত হয় না। প্রতি মুহূর্তেই মানুষের মন চায় সীমানা ছাড়িয়ে অসীমে পাড়ি দিতে, অথচ বাস্তবের শিকল তাকে বেঁধে রাখে। যতবারই কবি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ততবারই নগরের কাছে ফিরে আসতে হয়। এই চিরন্তন আকুলতা ও না পাওয়ার তীব্র দীর্ঘশ্বাসই মানুষের মনে প্রতিনিয়তই টাটকা ক্ষতের মতো জেগে থাকে। এটি কবি এখানে গভীর বেদনার সাথে ব্যক্ত করেছেন। চিঠি অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। উত্তরটি হবে, দেখে নাও। স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধটি তার ব্যক্তিগত পত্র হলেও এর ছত্রে ছত্রে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের মানুষের জন্য গভীর দরদ এবং স্বদেশ ভাবনার এক উজ্জ্বল রূপরেখা। স্বামীজি চিঠিতে মিস নোবেলকে ভারতের জলবায়ু, কুসংস্কার, জাতিভেদ এবং দারিদ্র্যের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি জানতেন এখানকার মানুষ অত্যন্ত রক্ষণশীল, পরনিন্দা ও পরচর্চায় মগ্ন এবং দাসসুলভ মানসিকতায় আচ্ছন্ন। ভারতবর্ষের নারী সমাজকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য তিনি বিদেশি মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এদেশে কাজ করতে হলে সম্পূর্ণ নিঃস্বার্থ হতে হবে। কোনো অহংকার বা প্রভুত্ব করার মানসিকতা থাকলে চলবে না। স্বামীজি দেশের মানুষকে অবহেলা করেননি। তিনি নিবেদিতাকে সাবধান করেছেন যাতে এদেশের মানুষের দোষ ত্রুটি দেখে তিনি ঘৃণা না করেন, বরং তাদেরকে মায়ের মতো ভালোবেসে বুকে টেনে নেন। দেশকে আর্থিক এবং শিক্ষাগত দিক থেকে উন্নত করার যে দূরদর্শী চিন্তা স্বামীজির ছিল, তা এই চিঠিতে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধর্ম বদলালেই জাতির দরিদ্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা থেকে এ কথার সত্যতা বিচার করো। উত্তরটি হবে, দেখে নাও। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধে বাঙালির জাতীয় চরিত্র, সাহিত্য ও ভাষার বিবর্তন আলোচনা করতে গিয়ে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেছেন। বাঙালির জাতির ইতিহাসে ধর্ম পরিবর্তন একটি বড় ঘটনা। বহু হিন্দু সংস্কৃতির মানুষ একটা সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু প্রাবন্ধিক দেখিয়েছেন যে বাহ্যিক ধর্মের পরিবর্তন হলেও বাঙালির ভেতরের মৌলিক চিন্তাধারা, সংস্কার ও মানসিকতার পরিবর্তন ঘটেনি। এর প্রমাণ পাওয়া যায় বাঙালির সাহিত্য সাধনায়। মুসলমান কবিরা যখন পদাবলী বা রোমান্টিক কাব্য রচনা করেছেন, তখনও তাদের লেখায় আরবি ফার্সি শব্দের পাশাপাশি দেবী সরস্বতী বা রাধাকৃষ্ণের রূপক ও উপমা স্বাভাবিকভাবেই চলে এসেছে। ঠিক তেমনিভাবেই হিন্দু লেখকদের লেখাতেও বহু মুসলমানের জীবনযাত্রার উপাদান মিশে গেছে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু একটি জাতির হাজার বছরের সংস্কৃতি ও স্বভাব তার মজ্জাগত থাকে। বাঙালি আজও তার আতিথেয়তা, আবেগ,
সহিষ্ণুতা এবং ভাষার প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছে। তাই প্রাবন্ধিকের এই মন্তব্যটি আক্ষরিক অর্থেই সত্য। ম্যালিফাউল ও গ্রিপ নামের পাখি সম্পর্কে আমরা করভাস গল্পে কি কি তথ্য পাই? সত্যজিৎ রায়ের বিজ্ঞান নির্ভর গল্প করভাস বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমরা অস্ট্রেলিয়ার ম্যালিফাউল এবং গ্রিপ পাখি সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ ও বৈজ্ঞানিক তথ্য জানতে পারি। এই পাখিরা বাসা তৈরির ক্ষেত্রে এক অদ্ভুত প্রকৌশল ও দক্ষতার পরিচয় দেয়। এরা মাটির নিচে বাসা তৈরি করে, তার ভেতর গাছের পাতা ও জৈব পদার্থ জমা করে রাখে। পাতা পচে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে তারা ডিম ফোটায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা বৈজ্ঞানিক থার্মোমিটারের মতোই নিখুঁতভাবে বাসার ভেতরের তাপমাত্রা সবসময় 78 ডিগ্রি ফারেনহাইট ধরে রাখতে পারে, 1 ডিগ্রিও কম বেশি হতে দেয় না। গ্রিপ পাখিদের জলচর স্বভাব এবং মাতৃত্বকালীন সুরক্ষার এক চমৎকার চিত্র পাওয়া যায়। এই পাখিরা যখন জলের ওপর সাঁতার কাটে তখন তাদের পিঠের ওপর সযত্নে সন্তানদের বসিয়ে রাখে। যদি কোনো বিপদের আভাস পায় তবে মুহূর্তের মধ্যেই সন্তানদের ডানার নিচে লুকিয়ে ফেলে জলের নিচে ডুব দেয়। এই দুই পাখির আচরণ প্রকৃতির এক চরম বিস্ময়। করভাস গল্প অনুসারে করভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। করভাস গল্পে করভাস হলো বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর তৈরি অরনিথন যন্ত্রের মাধ্যমে শিক্ষিত হয়ে ওঠা একটি দাঁড় কাক, যার বুদ্ধিমত্তা সাধারণ পাখিদের ছাড়িয়ে মানুষের পর্যায়ে পৌঁছেছিল। করভাস মানুষের মতোই চশমা, পেন্সিল, ঘড়ি ইত্যাদি কিনেছিল। সে পেন্সিল মুখে নিয়ে খাতায় নিজের নাম করভাস লিখতে পারত এবং সহজ যোগ বিয়োগের অঙ্কের উত্তর দিতেও পারত। করভাস সাধারণ কাকদের মতো নোংরা খাবার না খেয়ে টেবিলে বসে চামচ দিয়ে টোস্টের টুকরো খেত এবং খাওয়ার পর ঠোঁট মোছার জন্য রুমাল ব্যবহার করত। সান্তিয়াগো সম্মেলন জাদুকর আরগাসের লোভী দৃষ্টি যখন করভাসের ওপর পড়ে এবং আরগাস তাকে চুরি করে পালায়, তখন করভাস তার বুদ্ধিমত্তা দেখায়। সে আরগাসের স্যুটকেস থেকে জাদুকরের অমূল্য চশমাটি নিয়ে পালিয়ে আসে। করভাস মানুষের ভাষা বুঝতে পারত এবং তার চমৎকার প্রত্যুৎ পণ্যমতিত্ব প্রমাণ করে যে সে কেবল একটি কাক ছিল না, ছিল এক অতি বুদ্ধিমান প্রাণী। ভাবার্থ লেখো। বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিছি গিয়ে পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশুর বিন্দু। উত্তরটি হবে, দেখে নাও। মানুষ অজানাকে জানতে এবং অদেখাকে দেখতেই দূর দূরান্তে ছুটে যায়, বিপুল অর্থ ও সময় ব্যয় করে পর্বতমালা বা সমুদ্র দেখতে যায়, কিন্তু ঘরের কাছেই প্রকৃতির যে অপরূপ শান্ত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা অবহেলা করে খেয়ালই করে না। আমাদের এই বিশ্ব জগৎ অসীম সৌন্দর্যের আধার। মানুষ স্বভাবতই সুদূরের পিয়াসী, তাই পৃথিবীর রূপ খোঁজার জন্যই মানুষ পাহাড়, পর্বত, নদী বা মরুভূমিতেই ঘুরে বেড়ায়। কিন্তু এই ভ্রমণের নেশায় মত্ত হয়ে মানুষ তার চারপাশের চেনা জগৎটাকে দেখতেই ভুলে যায়। অথচ একটু নিবিষ্ট মনে তাকালেই দেখা যাবে ঘরের কোণে একটা ঘাসের ডগায় বা ধানের শীষের ওপর জমে থাকা সকালের এক ফোঁটা শিশুর বিন্দুও হিমালয় পর্বত বা প্রশান্ত মহাসাগরের চেয়ে
কম সুন্দর নয়। ক্ষুদ্রের মধ্যেই যে অসীমের এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমানন্দ লুকিয়ে থাকে, তা উপলব্ধির জন্যই সুদূর ভ্রমণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি সুন্দর ও সংবেদনশীল মনের। সারাংশ লেখো। পৃথিবীতে যাহার দিকে তাকাও, দেখিবে সে নিজের অবস্থায় সন্তুষ্ট নহে। দরিদ্র কি প্রকারে ধনী হইবে, সে চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে স্তোত্র, রাজা ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই পূর্ণ সুখী। অথচ কৌতুকের বিষয়, পৃথিবী ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নহে। মৃত্যুর নাম শুনিলেই মানুষের মুখ শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ যদি তাহাকে অনাহারে কাল কাটাতে হয়, পৃথিবীর কোনো আরামই যদি তাহার ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যু চাহে না। কেহ যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও তাহার না থাকে, তথাপি সে মৃত্যুর প্রার্থী হইবে না। কে না জানে যে শত বৎসরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে? উত্তরটি হবে, দেখে নাও। পৃথিবীর কোনো মানুষই শিরোনাম হবে মানুষের জীবন তৃষ্ণা ও অমর্ত্যের স্বাদ। পৃথিবীর কোনো মানুষই নিজের অবস্থা নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট বা পুরোপুরি সুখী নয়। ধনী, দরিদ্র কিংবা রাজা প্রত্যেকেরই কোনো না কোনো ভয় বা দুশ্চিন্তায় মগ্ন। তা সত্ত্বেও এক অদ্ভুত কৌতুকের বিষয় এই যে, কেউই এই পৃথিবী ছেড়ে চলে যেতে বা মরতে প্রস্তুত নয়। মানুষ চরম দারিদ্র্য, তীব্র অনাহার কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের প্রতি মায়া ত্যাগ করতে পারে না। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ বাঁচতে চায়, কারণ এই চেনা পৃথিবীর আলো বাতাস আর জীবনের মায়া পরম আকাঙ্ক্ষিত। আজ এখানেই শেষ করলাম। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।